নমস্কার, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি পড়ছি একজন হিমু, কয়েকটি ঝিঁঝি পোকা। আজ অন্তিম পর্ব। খবরটি ছাপা হয়েছে পত্রিকার প্রথম পাতায়, ছবি সহ বক্স নিউজ। এখনকার পত্রিকাগুলি অন্যরকম হয়ে গেছে। গুরুত্বহীন খবরগুলি প্রথম পাতায় ছাপা হয়, মিথ্যা খবর দিয়ে লিড নিউজ আসে। আগে ধর্ষণ সংক্রান্ত খবরগুলি ছাপা হতো ম্যাগাজিনে। দৈনিক পত্রিকাওয়ালারা দেখলো এমন একটা মজাদার আইটেম তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তারাও শুরু করলো ধারাবাহিক ধর্ষণ প্রতিবেদন। ধর্ষণের পরের আইটেম ধারাবাহিক গালাগালি প্রতিবেদন। সরকার প্রধান বিরোধী দলকে গালি দিয়ে কী বললেন, আবার বিরোধী দলের প্রধান সরকারকে গালাগালি দিয়ে কী বললেন তার বিশদ বর্ণনা। রাজনীতির খেলা যত জমে, পত্রিকাওয়ালাদের ততই রমরমা। রাজনীতিবিদরা তাদের খেলা খেলেন, পত্রিকাওয়ালারা খেলেন তাদের খেলা। তারা যে নিরপেক্ষভাবে খেলেন তা না, প্রতিটি পত্রিকা মালিক কোনো না কোনো রাজনীতিবিদের থলেতে বসে খেলেন। এই সিন্ড্রোমের নাম ক্যাঙ্গারু সিন্ড্রোম। ক্যাঙ্গারুর ছানার মতো থলে বসে খেলাধুলা। আজকের প্রথম পাতায় বক্স করে ছাপা সংবাদটার সঙ্গে রাজনীতি জড়িত না। হিমুনীতি খানিকটা জড়িত বলে খবরটা দুবার পড়লাম। পত্রিকা পড়া আমার কাজ না। আজকের কাগজটা কিনেছি জুঁইর কোনো খবর পত্রিকায় উঠেছে কিনা দেখার জন্য। পুলিশ কর্মকর্তার কন্যা নিখোঁজ, এই শিরোনামে পত্রিকাওয়ালারা কিছু লিখেছে কি? কন্যা নিখোঁজ আইটেম ধর্ষণের মতো ইন্টারেস্টিং না হলেও খারাপ না। এ জাতীয় কোনো খবর নেই, তবে অন্য খবর আছে। প্রথম পাতায় সেই খবর পেয়ে আমার চক্ষু স্থির হয়ে গেল। তপ্ত নগরীতে প্রথম বৃষ্টিধারা, একদল নগ্ন মানুষের উল্লাস নৃত্য, নিজস্ব প্রতিবেদন। দীর্ঘ দাবদাহের পর গতকাল রাজধানীতে শান্তির বাড়িধারা হয়েছে। রাত 1টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। তুমুল ঝোড়ো বাতাস বইতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বর্ষণ শুরু হয়। দাবদাহে অতিষ্ঠ মানুষের মনে নেমে আসে প্রশান্তি। এই সঙ্গে নিউ পল্টন এলাকায় একটা অদ্ভুত দৃশ্যের অবতারণা ঘটে। জনৈক বিশাল বপু মুসলিম মিয়ার নেতৃত্বে একদল মানুষ বৃষ্টিতে সম্পূর্ণ দিগম্বর হয়ে নাচতে শুরু করে। তাদের প্রত্যেকের গলায় ছিল বেলি ফুলের মালা। তাদের উত্তম নৃত্য দেখে আতঙ্কিত কিছু মানুষ পুলিশে খবর দেন। পুলিশ অকুস্থলে উপস্থিত হওয়া মাত্র নৃত্যরত নগ্ন দলের সবাই ছত্রভঙ্গ হয়ে পলায়ন করে। শুধু নাটের গুরু মুসলিম মিয়া পুলিশের হাতে ধৃত হয়। পুলিশ হাজতে এই প্রতিবেদকের সঙ্গে মুসলিম মিয়ার কিছু কথাবার্তা হয়। প্রতিবেদককে সে জানায়, প্রথম বৃষ্টিতে নগ্ন স্নান করার ফলে সে এখন সম্পূর্ণ নিষ্পাপ। এমন নিষ্পাপ অবস্থাতেই সে পৃথিবী থেকে বিদায় নিতে চায়। প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক মনে হচ্ছিল। উল্লেখ্য, প্রতিবেদকের সঙ্গে কথাবার্তা চলাকালীন পুলিশ কর্তৃপক্ষ তাকে পরিধানের জন্য একটি লুঙ্গি দিলে সে তা প্রত্যাখ্যান করে। ঘটনাটি জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আগামীকাল মুসলিম মিয়া এবং তার জীবন দর্শন নিয়ে আরও একটা সম্পূর্ণ প্রতিবেদন পাঠক পাঠিকাদের উপহার দেব। প্রতিবেদন পড়ে আমি হিমু কিছুক্ষণ ঝিমু হয়ে বসে রইলাম। পত্রিকাওয়ালারা মুসলিম মিয়াকে নিয়ে যে হইচইটা করবে তা চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রতিবেদনের পর প্রতিবেদন প্রকাশিত হবে। একদল মানুষের কাছে সে রাতারাতি আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন সাধক হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে। তাকে নিয়ে নানান ধরনের বিস্ময়কর খবর রটতে থাকবে। একটা সময় রাজনীতিবিদরা, মন্ত্রীরা, বড় বড় আমলারা গভীর রাতে গোপনে গাড়িতে করে তার কাছে আসতে শুরু করবে, কারণ ন্যাংটা বাবার দোয়া তাদের দরকার। পুলিশ দু একদিনের মধ্যে আমাকে এসে ধরে নিয়ে যাবে।
এই আশঙ্কাও আমি উড়িয়ে দিচ্ছি না। মুসলিম মিয়া আমার নামটা পুলিশের কাছে বললেই আমি ফেঁসে যাব। পুলিশ জোর তদন্ত শুরু করে দেবে। যে কোনো হাস্যকর ব্যাপারে জোর তদন্ত চালাতে পুলিশ বড়ই ভালোবাসে। আমার মনে ক্ষীণ সন্দেহ হতে লাগলো, আজই আমাকে পুলিশ ধরবে। ঘন্টা 2-3 মধ্যেই পুলিশের জিপ এসে উপস্থিত হবে। এটাকে সিক্স সেন্স বলবো কিনা বুঝতে পারছি না। সিক্স সেন্স হোক আর সেভেন সেন্স হোক, হাজতে যেতে হলে তার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। বাথরুম সারতে হবে বড়টা। হাজতে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে জিনিসটা পায় তার নাম বড় বাথরুম। হাজতে বাথরুমের ব্যবস্থা নেই। বাথরুম পেলে গার্ড পুলিশের কাছে অনেকক্ষণ ধরে হাত কচলাতে হয়, নরম গলায় অনেক আবেদন নিবেদন করতে হয়। গার্ড সাহেবের দয়া হলে হাজতের ঘর খুলে তিনি বাথরুমে নিয়ে যান। মাথার চুল আঁচড়াতে হবে, সবচেয়ে ভালো মাথাটা কামিয়ে ফেললে। চুল বড় বড় থাকলে খুবই গরম লাগে। তার চেয়েও বড় কথা, প্রথম রাত কাটিয়ে দ্বিতীয় রাতে পড়লেই মাথায় ভর্তি হয়ে যাবে উকুনে। উকুনগুলি বাইরে থেকে আসে না এক রাতেই মাথায় গজায়, এই রহস্যের মীমাংসা আমি এখনও করতে পারিনি। হাজতি উকুনের আর একটা মজার ব্যাপার আছে। হাজত থেকে ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে উকুনও চলে যায়। হাজতি উকুন মনে হয় হাজত ছাড়া অন্য কোনো পরিবেশে বাঁচে না। আমি হাজতবাসের প্রস্তুতি নিয়ে বড় বাথরুম সারলাম। রাস্তার পাশে ইটালিয়ান স্যালন থেকে 3 টাকা দিয়ে মাথা ন্যাড়া করলাম। নাপিত আবার মাথা নেড়ার পর কিছুক্ষণ মাথা মালিশ করে দিল। যে উৎসাহের সঙ্গে নাপিত মাথা মালিশ করল তাতে মনে হলো মাথা মালিশ করে সে খুবই মজা পেয়েছে। মেসে ফিরে দেখি পুলিশ এসে গেছে। একজন সাব ইন্সপেক্টর ক্রুদ্ধ ভঙ্গিতে আমার ঘরের সামনে পায়চারি করছে। তিনি আমাকে দেখেই প্রায় হুমকার দিলেন। ভুল ইংরেজিতে বললেন, ইউ নেম হিমু? আমি বললাম, ইয়েস স্যার, আই নেম হিমু। তিনি দ্বিতীয়বার হুঙ্কার দিলেন। এবারের হুঙ্কার খাঁটি বাংলা ভাষায়, চল থানায় চল। আমি সঙ্গে সঙ্গে বললাম, স্যার চলুন। থানায় ওসি সাহেব আমার পূর্ব পরিচিত, নাম রকিবউদ্দিন, চাঁদপুরে বাড়ি। বছর 2 আগে তিনি কিছুদিন আমাকে হাজতে রেখেছিলেন। অত্যন্ত উগ্র মেজাজের মানুষ, তবে শেষের দিকে তার সঙ্গে আমার খুবই খাতির হয়ে গিয়েছিল। সেই খাতির এখন কাজ করার কথা না। পুলিশ বড়ই বিস্ময়কর প্রাণী, তারা অতীত মনে রাখে না। রকিবউদ্দিন সাহেব মনে রাখবেন এই আশা আমি করিনি। দেখা গেল ভদ্রলোকের মনে আছে। আমার দিকে কিছুক্ষণ বিরক্ত চোখে তাকিয়ে থেকে বললেন, বসুন। আমি বসলাম। যে সেকেন্ড অফিসার আমাকে ধরে নিয়ে এসেছেন, রকিবউদ্দিন সাহেব তার দিকে তাকিয়ে আগের চেয়েও বিরক্ত গলায় বললেন, হ্যান্ডকাফ লাগিয়েছেন কেন? হ্যান্ডকাফ লাগানোর দরকার ছিল না, খুলে দিন। আমার হ্যান্ডকাফ খুলে দেওয়া হলো। ওসি সাহেব চা দিতে বললেন, চা দেওয়া হলো। সিগারেটের প্যাকেট এবং দেশলাই আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি সিগারেট ধরালাম। রকিবউদ্দিন এবার আমার দিকে ঝুঁকে এসে বললেন, আজই মাথা কামিয়েছেন? আমি বললাম, জি। মাথা কামিয়েছেন কেন? পুলিশের লোকজন সত্যি কথা কখনোই গ্রহণ করতে পারে না। উদ্ভট মিথ্যা তারা খুবই আন্তরিকের সঙ্গে গ্রহণ করে। মাথা কেন কামিয়েছি এই সত্য বলে লাভ হবে না, নানানভাবে পেঁচাবে। মাথা কামানো নিয়ে ঘণ্টাখানিক কথা বলতে হবে, তার চেয়ে মিথ্যাই বলা ভালো। আমি বললাম, আজ একটা বিশেষ দিন, বৌদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমায় মহামতি সিদ্ধার্থ মস্তক মুণ্ডন করে গৃহত্যাগ করেন। তাঁকে স্মরণ করে এই কাজটা করেছি। এখন স্যার বলেন, আপনি কেমন আছেন? ওসি সাহেব বিরস গলায় বললেন, ভালো আছি। আমাকে কেন আনিয়েছেন জানতে পারি কি স্যার? হ্যাঁ, জানতে পারেন। কিছু জিজ্ঞাসাবাদ করব। মুসলিম মিয়া সম্পর্কে? কোন মুসলিম মিয়া? খবরের কাগজে যে নিউজ ছাপা হয়েছে, নাঙ্গু বাবা। ওসি সাহেব আগ্রহের সঙ্গে বললেন, মুসলিম মিয়াকে চেনেন নাকি? জি চিনি।
রাকিবউদ্দিন সাহেব বিস্ময়ের সঙ্গে বললেন, বলেন কি? তার গলার আগ্রহ থেকেই বোঝা যাচ্ছে নাঙ্গু বাবা ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে। তাকে নিয়ে গল্পগুজব ছড়াচ্ছে। আমি সিগারেটের লম্বা টান দিয়ে বললাম, সামান্য পরিচয় আছে। কোথায় পরিচয়? আমি রাত বিরাতে হাঁটি তো, সেখানেই দেখা। লোকটার আধ্যাত্মিক ক্ষমতা তো প্রচণ্ড। তাই নাকি? হ্যাঁ, প্রচণ্ড। অন্তর্ভেদী দৃষ্টি। যখন তাকায় তখন মনে হয় মনের ভেতর যা আছে সব পড়ে ফেলেছে। তারপর অদ্ভুত ভঙ্গিতে হাসে, ঠান্ডা টাইপ হাসি। এরকম হাসি আমি কাউকে হাসতে দেখিনি। সে কি হাজতেই আছে? না, উনি আছেন ধানমন্ডি থানায়। ওসি সাহেব আমার দিকে আরও খানিকটা ঝুঁকে এসে গলা নামিয়ে ফিসফিস করে বললেন, খুবই স্ট্রেঞ্জ একটা ঘটনা। আপনাকে না বললেও পারছি না। ধানমন্ডি থানায় ওসি সাহেবের এক শালি। মেনস্ট্রেশন টাইমে তার প্রচণ্ড ব্যথা হয়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তার ব্যথা উঠেছে। ওসি সাহেব কী মনে করে মুসলিম সাহেবকে ঘটনাটা বললেন। শুনেই মুসলিম সাহেব হো হো করে হেসে উঠলেন, আর সঙ্গে সঙ্গে সেই মেয়ের ব্যথাও চলে গেল। ও, এইভাবে ও বললেন কেন? বিশ্বাস হচ্ছে না? ধানমন্ডি থানার ওসি সাহেব নিজের মুখে ঘটনাটা আমাকে বলেছেন। আমরা কি মুসলিম মিয়াকে নিয়েই কথা বলবো? অবশ্যই না। আসুন, যে জন্য ডেকেছি এটা শেষ করি, তারপর আপনাকে নিয়ে মুসলিম সাহেবের কাছে যাব। আপনার সঙ্গে পরিচয় কেমন? খুবই খারাপ ধরনের পরিচয়। আমাকে দু চোখে দেখতে পারে না। একবার দাঁত টাত বের করে কামড়াতে এসেছিল। তাহলে থাক, এই ধরনের মানুষ অবশ্যই খুব সামান্যতেই ভায়োলেন্ট হয়ে যায়। এদের ঘাঁটাতে নেই। আচ্ছা, এখন আসল কাজে আসি। তার আগে আরেক কাপ চা খেয়ে নেবেন? জি না। কয়েকটা প্রশ্নের জবাব দেবেন। মিথ্যার আশ্রয় নেবেন না। অনুমানে কিছুই বলবেন না। প্রশ্নের উত্তর যদি না জানা থাকে বলবেন জানি না। জি আচ্ছা। হাদিকে চেনেন? একজনকে চিনি, হাদিউজ্জামান খান। তক্ষকের মতো মুখ, লম্বা। তার চেহারার বর্ণনা দিতে তো আপনাকে বলিনি। তাকে চেনেন কিনা জানতে চাচ্ছি। চিনি। তার সঙ্গে শেষ দেখা কবে হয়েছে? গত পরশু। কি কথা হয়েছে? কোনো কথা হয়নি। তাকে চেনেন অথচ কথা হয়নি কেন? মালিহা খালার বাড়িতে উনি ফ্যান নামাতে গেছেন, কাজে ব্যস্ত ছিলেন বলে কথা হয়নি। ফ্যান কি একা একা নামাচ্ছিল না সঙ্গে কেউ ছিল? একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। ইলেকট্রিক মিস্ত্রির নাম? নাম জানি না। ইলেকট্রিক মিস্ত্রি বা কলসারাই মিস্ত্রি কিংবা টেলিফোনের মিস্ত্রি, এদের নাম সাধারণত জিজ্ঞাসা করা হয় না। যে ইলেকট্রিক মিস্ত্রিকে হাদিউজ্জামানের সঙ্গে দেখেছিলেন, তাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ, পারবো। তাহলে একটু হাজতে আসুন, আইডেন্টিফাই করবেন। ইলেকট্রিক মিস্ত্রি কি ভয়ঙ্কর কিছু করেছে? সে একা করেনি, দুজনে মিলে করেছে। আচমকা খুন একজন করে, কিন্তু ক্যালকুলেটিভ মার্ডারের বেলায় অ্যাকমপ্লিশ লাগে। খুন করেছে হাদিউজ্জামান। ইলেকট্রিক মিস্ত্রি সালাম হলো তার অ্যাকমপ্লিস। খুন কে হয়েছে? মালিহা বেগম, আপনার খালা হন সম্ভবত। আমি অবাক হয়ে রকিবউদ্দিন সাহেবের দিকে তাকিয়ে রইলাম। আমার এক আত্মীয় খুন হয়েছে, এই খবরটা ওসি সাহেব আমাকে এমনভাবে দিচ্ছেন। খুনটুনের ব্যাপারগুলি পুলিশের কাছে এতই গুরুত্বহীন। ওসি সাহেব বললেন, আপনার খালা খুন হওয়ার খবর আপনি পাননি? জি না। খবরে উঠেছে তো, কাগজ পড়েননি? খুন খারাপির নিউজগুলো আমি পড়ি না, এখন মনে হচ্ছে পড়া দরকার। আমার খালু আরেফিন সাহেব, উনি কোথায়? ওনাকেও খুন করার চেষ্টা হয়েছে, উনি হাসপাতালে আছেন, ক্রিটিক্যাল কন্ডিশন। ও আচ্ছা। ওসি সাহেব বললেন,
চলুন তো আমার সঙ্গে, সালামকে আইডেন্টিফাই করবেন। হাদি সাহেবও কি হাজতে আছেন? হ্যাঁ আছে, তবে জ্ঞান আছে বলে মনে হয় না। যে ডলা খেয়েছে তার খবর হয়ে গেছে। হাজতের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দুজনেই পড়ে আছে। মুখ ফুলে এমন হয়েছে যে অতি পরিচিত জন্য এদেরকে চেনার কথা না। ইলেকট্রিক মিস্ত্রি ছেলেটি পড়ে আছে খালি গায়ে, তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি আমার জীবনে কারোর বুক এভাবে ওঠানামা করতে দেখিনি। এক একবার বুক ফুলে উঠছে, আর মনে হচ্ছে ছেলেটার হৃৎপিণ্ড পাঁজর ফুঁড়ে বের হয়ে আসবে। ওসি সাহেব বললেন, চিনতে পারছেন? আমি বললাম, না। হাদিকেও চিনতে পারছেন না? জি না, যে মার মেরেছেন, মুখ যেভাবে ফুলেছে, আমি কেন, পাখি এসেও চিনবে না। পাখিকে? পাখি তার মেয়ে, 12 তারিখ মেয়েটা জন্মদিন। আমার দাওয়াত আছে, কোনো কাজ না থাকলে সেদিন আপনিও চলুন। ওসি সাহেব রাগী গলায় বললেন, আপনার খালা খুন হয়ে গেছেন, আর আপনার মাথায় ঘুরছে জন্মদিনের দাওয়াত? আপনার ফালতু কথা বলার অভ্যাসটা দূর করুন। থানায় এসে একটা বাড়তি কথা বলবেন না। জি আচ্ছা। আমি কি হাদি সাহেবের সঙ্গে দুটো কথা বলবো? বলুন। আমি অনেকক্ষণ হাদি সাহেব বলে ডাকলাম। কেউ জবাব দিল না। অজ্ঞান মানুষ প্রশ্নের জবাব দেয় না। তবে ইলেকট্রিক মিস্ত্রি উঠে বসে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। তার ঠোঁট কেটে 2 ফাঁক হয়ে গেছে, দাঁত ভেঙেছে। সে হাত তুলে আমাকে সালামও দিল। মনে হলো আমাকেও পুলিশের কেউ ভেবেছে। আমি ওসি সাহেবের দিকে তাকিয়ে বললাম, আপনি নিশ্চিত যে এরাই খুন করেছে? ওসি সাহেব বললেন, অবশ্যই। কিছু কিছু খুনের মীমাংসা অতি দ্রুত হয়ে যায়, আবার কিছু কিছু খুনের মীমাংসাই হয় না। এই ক্ষেত্রে খুনের মীমাংসা দ্রুত হয়ে গেল। হাদি সাহেব স্বীকার করেছেন যে উনি খুনটা করেছেন। সে করে নাই, তবে সালাম করেছে, তাকে রাজসাক্ষী করে দেব। ওসি সাহেব সালামের দিকে তাকিয়ে বললেন, কে রে, তুই খুন করেছিস? সালাম হাসূচক মাথা নাড়ল। তার কাটা ঠোঁটের কোণায় সামান্য হাসিও দেখা গেল, যেন খুন করে সে আনন্দিত। আমরা হাজত থেকে বের হয়ে এলাম। ওসি সাহেব বললেন, অ্যামেচার মার্ডারার। হাদি আপনার খালার ঢাকার বিষয় সম্পত্তির লোভে খুনটা করেছে। ক্যালকুলেশন ছিল পিওর। ভজকট করে ফেলেছে। বড় ক্রাইমের ক্রিমিনাল সবসময় ধরা পড়ে যায়। ক্রাইমে সে কিছু না কিছু খোঁত রেখে যায়, নিজের কিছু চিহ্ন রাখে। একমাত্র পুলিশই পারে কোনো রকম খুঁত ছাড়া ক্রাইম করতে, কারণ তারা খুঁতগুলি জানে। স্যার, আপনার কথা শুনে ভালো লাগছে। ভালো লাগার মতো কি কথা বললাম? ভালো লাগার মতো আমি কিছুই বলিনি। আপনি আপনার স্বভাব মতো আমাকে নিয়ে ফান করার চেষ্টা করছেন, দয়া করে করবেন না। জি আচ্ছা, আমি কি চলে যাব না থাকব? তদন্তের স্বার্থে আমার উচিত আপনাকে থানায় আটকে রাখা, কিন্তু আমার ওপর নির্দেশ আছে আপনাকে ছেড়ে দেওয়ার। নির্দেশটা কে দিয়েছেন? জুঁইর বাবা? হ্যাঁ, স্যারের নির্দেশ। জুঁইর এখনো কোনো খবর পাওয়া যায়নি? আমি জানি না। আমি কি টেলিফোনে একটু খোঁজ নিয়ে দেখব? রকিবউদ্দিন সাহেব কিছুক্ষণ ভাবলেন, তারপর টেলিফোন সেট আমার দিকে এগিয়ে দিলেন। আমি আমার মোবাইলে টেলিফোন করলাম। সঙ্গে সঙ্গেই জুঁইর বাবার গলা শোনা গেল। তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, হ্যালো হ্যালো, কে বলছেন? স্যার, আমি হিমু। ও তুমি? জুঁইর কি কোনো খবর পাওয়া গেছে? না। টেলিফোন করেনি? না। আধ্যাত্মিক লাইনে চেষ্টা চালালে কেমন হয় স্যার? তার মানে? খুবই উচ্চ শ্রেণীর এক সাধক ধানমন্ডি থানা হাজতে আছেন। তার নাম মুসলিম মিয়া, তবে এই নামে তাকে কেউ ডাকে না। এতে বেয়াদবি হয় এই জন্যই। কেউ কেউ তাকে ডাকেন নাঙ্গু বাবা।
কারণ তিনি নগ্ন থাকেন। আবার কেউ কেউ ডাকেন বেলি বাবা, কারণ উনি সবসময় বেলি ফুলের মালা গলায় দিয়ে থাকেন। অদ্ভুত ব্যাপার কি জানেন স্যার, শীতকালে যখন বেলি ফুলের সিজন না, তখনও তার গলায় টাটকা বেলি ফুলের মালা দেখা যায়। বাবার কাছে একবার গিয়ে দেখলে হতো। আমি কি করব না করব তা আমি ঠিক করব, তোমাকে ভাবতে হবে না। জি আচ্ছা। তুমি কোত্থেকে কথা বলছো? থানা থেকে। আমার এক খালা খুন হয়েছেন, পুলিশ এই জন্য আমাকে ধরে নিয়ে এসেছে, তবে ওসি সাহেব বলেছেন ছেড়ে দেবে। তুমি আর কিছু বলবে নাকি অর্থহীন বকবক করবে? যদি গুরুত্বপূর্ণ কোনো কথা না থাকে তাহলে টেলিফোনটা রাখো, আমি এই টেলিফোনের লাইনটা সবসময় খোলা রাখতে চাই। জি আচ্ছা স্যার। আমি টেলিফোন নামিয়ে রাখলাম, ওসি সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে পথে নামলাম। আজ সারাদিনে কোথায় কোথায় যাব ঠিক করা দরকার। মালিহা খালার বাড়িতে যাব না, মৃত মানুষকে দেখতে যাওয়া অর্থহীন। এখানে দেখাটা হয় একতরফা, একজন দেখে অন্যজন তাকিয়ে থাকে, দেখে না। আরেফিন খালু সাহেবকে অবশ্যই দেখতে যাব। জীবন মৃত্যুর মাঝখানে যারা থাকে তাদের দেখতে বড় ভালো লাগে। এরা তখন অদ্ভুত অদ্ভুত কথা বলে। একজনকে পেয়েছিলাম যে বারবারই বিস্মিত হয়ে বলছিল, বেহেস দেখতে পাইতেছি। আচানক বিষয়, বেহেস দেখতেছি। ও আল্লাহ, একটা বাগান, বাগানটা পানির মধ্যে, কি সুন্দর টলটলা পানি, পানির মধ্যে এটা কি? আচানক বাগান, ঘর বাড়ি আছে, পানির রং বদলাইতেছে। ও আল্লাহ, বাগানের গাছগুলো হাসে, গাছ মানুষের মতো হাসে। গাছগুলা আবার এক জায়গা থাইকা আরেক জায়গায় যায়। এইটা কি পানির মধ্যে পাখি উঠতেছে? হাদি সাহেবের কন্যা পাখির সঙ্গে দেখা করা দরকার। বেচারির জন্মদিন যেন ভেস্তে না যায়। সার্কাস বাড়িরও খোঁজ নেওয়া দরকার। কারোর কাছে যদি হাতির বাচ্চা থাকে তাহলে একদিনের জন্য ভাড়া করতে চাই। কে জানে একদিনের ভাড়া কত। আজ আকাশে মেঘ রোদ্দুর, ঠান্ডা বাতাস বইছে, এক পশলা বৃষ্টি মনে হয় হয়েছে। পিচ ঢালা রাজপথ বৃষ্টির পানিতে ভেজা, রূপার পাতের মতো চকচক করছে। রাস্তাগুলিতে নদী নদী ভাব চলে এসেছে। আরেফিন খালু সাহেবকে রাখা হয়েছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। তার নাকে মুখে নল, বিছানার পাশে স্যালাইনের বোতল ঝুলছে, মাথায় হাতে ব্যান্ডেজ। একটা চোখ বের হয়ে আছে, সেই চোখের পাতা নামানো। ভালো করে দেখার আগেই পুরুষ টাইপ এক মহিলা নার্স বের হন বের হন বলেই সবাইকে বের করে দিল। খালু সাহেবের আত্মীয় স্বজনে হাসপাতাল গিজগিজ করছে। হাসপাতালের ডাক্তার ছাড়াও বাইরের ডাক্তাররাও এসেছেন। মেডিকেল বোর্ড বসেছে। ডাক্তারদের আলাপ আলোচনায় যা জানা গেল তার সারমর্ম হচ্ছে, রোগী ডিপ কোমায় চলে গেছে, কোনো মিরাকেল না ঘটলে বাঁচবে না। আরেফিন খালুর আত্মীয় স্বজনদের আলোচনায় জানা গেল ডিপ কোমায় যাওয়ার আগে ডাক্তার, নার্স এবং তার দূর সম্পর্কের এক ভাইয়ের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে গেছেন। তিনি ঘুমাচ্ছিলেন বসার ঘরে ড্রয়িং রুমে, তার স্ত্রী দরজা বন্ধ করে ঘুমাচ্ছিলেন শোবার ঘরে। তিনি নিজে অনেক রাতে জেগে মদ্যপান করেছিলেন, তাই জন্য বেশ রাতের দিকে তার গাঢ় ঘুম হয়। হঠাৎ ধস্তাধস্তি এবং চিৎকারের শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি চমকে উঠে বসেন এবং দেখেন তার বাড়ির কেয়ারটেকারের সঙ্গে তার স্ত্রী ধস্তাধস্তি করছেন। তার স্ত্রীর শরীর রক্তে ভেসে যাচ্ছে। তিনি স্ত্রীকে রক্ষা করার জন্য ছুটে যান। তারপর কি হয় তা তার মনে নেই। ইন্টেন্সিভ কেয়ারের ঘরের সামনে একজন পুলিশও দেখলাম ঘোরাঘুরি করছে। চশমা পরা গুরুগম্ভীর একজনকে দেখা গেল। চৈত্র মাসের এই গরমেও তার গায়ে উলের কোট। শুনলাম তিনি ম্যাজিস্ট্রেট, ডেথ বেড স্টেটমেন্ট নিতে এসেছেন। ম্যাজিস্ট্রেট সাহেবকে অত্যন্ত বিরক্ত মনে হলো।
তিনি তার মতোই আর এক গুরুগম্ভীর মানুষকে ভুরু টুরু কুঁচকে হাত পা নেড়ে কী সব বলছেন। আমি কাছে গিয়ে শুনি ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন, আমি তো সারাদিন এখানে বসে থাকবো না, রোগীর যদি জ্ঞান ফেরে আমাকে খবর দিলে আমি চলে আসব। আর ধরেন ইন কেস যদি জ্ঞান না ফেরে, ডাক্তারের কাছে রোগী যে কথা বলেছে সেটাই স্টেটমেন্ট হিসাবে নেওয়া হবে। রোগী ডাক্তারকে কি বলেছে তা একটা কাগজে লিখে সই করে দিতে বলুন। যাকে এই কথা বলা হলো তিনি মহাবিরক্ত হয়ে বললেন, আমি বলবো কেন, আপনি বলুন, এটা আপনার জুরিসডিকশন। ম্যাজিস্ট্রেট সাহেব তীক্ষ্ণ গলায় বললেন, আমার জুরিসডিকশন হতে যাবে কেন? আচ্ছা ফাইন, আপনার জুরিসডিকশন না, আপনি চিৎকার করছেন কেন? ওয়াই ইউ আর রেজিং ইউর ভয়েস? ভয়েস আমি রেজ করছি না, আপনি করছেন। আপনি শুধু যে ভয়েস রেজ করছেন তা না, আপনি মুখ দিয়ে থুতুও ছেটাচ্ছেন। দুজনের কথা কাটাকাটি শুনতে অনেকেই জুটে গেল। সবাই মজা পাচ্ছে, আমিও পাচ্ছি। অপেক্ষা করছি ঝগড়াটা কোথায় থামে সেটা দেখার জন্য। ঝগড়া থামতে হলে একজনকে পরাজয় স্বীকার করতে হবে। পরাজয়টা কে স্বীকার করে সেটাই দেখার ইচ্ছা। আমার ধারণায় ম্যাজিস্ট্রেট সাহেব পরাজয় স্বীকার করবেন। চিৎকার উনিই বেশি করছেন, দম ফুরিয়ে যাওয়ার কথা। পেছন থেকে আমার পাঞ্জাবি ধরে কে যেন টানল। আমি ফিরে দেখি চন্দ্রা চাচি, অনেক দূরের লতায় পাতায় চাচি। বিবাহ এবং মৃত্যু এই দুই বিশেষ দিনে লতা পাতা আত্মীয়দের দেখা যায়, সামাজিক মেলামেশা হয়, আন্তরিক আলাপ আলোচনা হয়। চন্দ্রা চাচি বিস্মিত হয়ে বললেন, তুই এখানে কেন? আরিফিন সাহেব তোর কি হয়? আমি বললাম, আরিফিন সাহেব আমার কেউ হন না, তার স্ত্রী আমার খালা হন। ও আচ্ছা, আমি জানতামই না। কীরকম দুঃখের ব্যাপার দেখছিস, দিনে দুপুরে জোড়া খুন। জোড়া খুন বলতে পারো না, একজন তো এখনো ঝুলছে। চাচি দুঃখিত গলায় বললেন, একটা মানুষ মারা যাচ্ছে আর তুই তার সম্পর্কে এমন ডিসরেসপেক্ট নিয়ে কথা বলছিস, এটা ঠিক না, স্বভাবটা বদলা হিমু। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, জি আচ্ছা, বদলাবো। চন্দ্রা চাচি গভীর বিস্বাদের সঙ্গে বললেন, আমি লক্ষ্য করছি মানুষজন কেমন যেন মেকানিক্যাল হয়ে যাচ্ছে, রোবট টাইপ। মানুষের মৃত্যু, রোগ ব্যাধি এইসব কিছুই আর কাউকে স্পর্শ করছে না। ঠিক বলছি না? অবশ্যই ঠিক বলেছেন। চন্দ্রা চাচি হ্যান্ডব্যাগ থেকে পান বের করে মুখে দিতে দিতে চট করে প্রসঙ্গ পাল্টে বললেন, আমার ছোট মেয়ে ঝুমুর বিয়ে দিয়েছি, সেনাকুঞ্জে অনুষ্ঠান করেছি, গেস্ট ছিল 1000। বলো কি? তাও তো সবাইকে বলতে পারিনি, তোকে অবশ্যই কার্ড পাঠাতাম, তুই কোথায় থাকিস জানি না। বিয়ে ভালো হয়েছে কিনা বলো, ছেলে কেমন হীরের টুকরো না গোবরের টুকরো? চন্দ্রা চাচি মুখ শক্ত করে বললেন, ছেলে গোবরের টুকরো হবে কেন? এইসব কী ধরনের কথা? ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছে, আমেরিকায় থাকে। ছেলের আপন চাচা স্টেট মিনিস্টার। বলো কি, মিনিস্টারের ভাতিজা? ছেলের ফ্যামিলি খুবই পলিটিক্যাল এবং খানদানি পলিটিক্স করে, এখনকার কাদা ছোঁড়াছড়ি পলিটিক্স না। ছেলের বড় দাদা ব্রিটিশ আমলের এমএলএ ছিলেন। আশ্চর্য তো। চন্দ্রা চাচি আনন্দিত গলায় বললেন, ঝুমুরের বিয়েতে মন্ত্রী এসেছিল 4 জন। বাংলাদেশের অনেক ইম্পর্টেন্ট কবি সাহিত্যিকরা এসেছিলেন, শো বিজনেসের অনেকেই ছিল, ফিল্মের 2 নায়িকা এসেছিলেন, তারপর টিভির নায়িকারাও ছিল। অটোগ্রাফের জন্য এমন হুড়োহুড়ি শুরু হলো, সব ভিডিও করা আছে, বাসায় আসবি, দেখাবো। আচ্ছা যাবো একদিন। আজই চল না, টোটাল 4 ঘন্টায় ভিডিও ছিল, কেটে কুটে 2 ঘন্টা করা হয়েছে, এর মধ্যে আবার বাইরে থেকে মিউজিক পাঞ্চ করা হয়েছে, বিসমিল্লাহ খাঁর সানাই জায়গা মতো বসানো হয়েছে। মিউজিকটা সামান্য স্যাড হয়েছে, তবে তুই দেখে খুবই মজা পাবি। শুনেই আমার মজা লাগছে। বিয়ের দিন ঝুমুরকে যে কি সুন্দর লাগছিল, না দেখলে বিশ্বাস করবি না।
এর কারণও আছে। ঝুমুরের মেকআপ দেওয়ার জন্য আমি ফিল্ম লাইন থেকে মেকআপ ম্যান নিয়ে এসেছি। দীপক কুমার সুর, 2বার মেকআপে জাতীয় পুরস্কার পাওয়া মেকআপ ম্যান। সে 3 ঘন্টা লাগিয়ে মেকআপ দিয়েছে। ফিল্ম লাইনের মেকআপ ম্যানরা মুখের কাটা ভাঙতে পারে। ঝুমুরের থুতনি সামান্য উঁচু ছিল না, এটা এমন করেছে, দাবিয়ে দিয়েছে। আয়নায় ঝুমুর নিজেকে চিনতেই পারছিল না। দাঁতের কি করেছে? চন্দ্রা চাচি বিস্মিত হয়ে তাকালেন। আমি বললাম, ঝুমুর সামনে কোদাল সাইজের যে 2টো দাঁত ছিল তার কি করা হয়েছে? সেগুলো কি দাবিয়ে দেওয়া হয়েছে? চন্দ্রা চাচি থমথমে গলায় বললেন, ঝুমুর কোদাল সাইজের দাঁত? আমি হাই চাপতে চাপতে বললাম, ভুলে গেছো নাকি? ঝুমুকে স্কুলের বন্ধুরা মিকি মাউস বলে খ্যাপাতো। সে বাসায় ফিরে কাঁদতো। ওই দাঁত 2টার কি হলো? ফিল্ম লাইনের মেকআপ দিয়ে বড় দাঁত ছোট করার ব্যবস্থা কি কিছু আছে? চন্দ্রা চাচি যেভাবে তাকাচ্ছেন তাতে মনে হওয়া স্বাভাবিক তিনি কিছুক্ষণের মধ্যে আমার ওপর ঝাঁপিয়ে পড়বেন। তাকে এই সুযোগ দেওয়া ঠিক হবে না, চলে যেতে হবে। যাওয়ার আগে আরেফিন খালু সাহেবকে একটা কথা বলে যাওয়া দরকার। যে ডিপ কোমায় আসে সে আমার কথা শুনতে পাবে এমন আশা করা ঠিক না, তবু চেষ্টা করতে দোষ নেই। ইন্টেন্সিভ কেয়ারে ঢোকা আমার পক্ষে সম্ভব নয়। ঘরে এখন কাউকেই ঢুকতে দিচ্ছে না, উকি ঝুঁকি দিয়েও কিছু হচ্ছে না। দরজার সামনে পুলিশ পাহারা বসে গেছে, কোনো একটা কৌশল বের করতে হবে। ইন্টেন্সিভ কেয়ারের দায়িত্বে যে ডাক্তার আছেন তাকে ধরতে হবে। ইন্টেন্সিভ কেয়ারের দায়িত্বে যিনি আছেন তার নাম মালেকা, ডক্টর মালেকা বানু। আমি লক্ষ্য করেছি পুরুষদের নামের শেষে আকার যুক্ত করে যেসব মহিলাদের নাম রাখা হয় তাদের মধ্যে পুরুষ ভাব প্রবল থাকে। যেমন মালেক থেকে মালেকা, রহিম থেকে রহিমা, সিদ্দিক থেকে সিদ্দিকা, জামিল থেকে জামিলা, শামীম থেকে শামীমা। তবে ডক্টর মালেকা বানুকে সেরকম মনে হলো না। তার চেহারার মধ্যেই খালা খালা ভাব। আমি দরজা খুলে তার ঘরে ঢুকলাম। তিনি চোখ সরু করে তাকালেন না বা বিরক্তিতে ঠোঁট গোল করলেন না। আমি শক্ত গলায় বললাম, আপনি ডক্টর মালেকা বানু? জি। আরেফিন সাহেব কোমায় থাকা অবস্থায় আপনাকে যে স্টেটমেন্ট দিয়েছেন তা আপনি এখনও পুলিশের কাছে জমা দেননি কেন? ডেথ বেড কনফেশন যে কীরকম গুরুত্বপূর্ণ তা কি আপনি জানেন না? ফর ইয়োর ইনফরমেশন, শুধু এই কনফেশনের কারণে দুজনের ফাঁসি হয়ে যাবে। আপনি কি পুলিশের কেউ? জি, আমি গোয়েন্দা বিভাগের। এই মামলার পুরো তদন্তের দায়িত্বে আমি আছি। বুঝতে পারছি। না, বুঝতে পারছেন না। মামলাটা আপনার কাছে যত সহজ মনে হচ্ছে আসলে তত সহজ না, অনেক জটিলতা আছে। ও, আমার পরিচয়টা আশা করি গোপন থাকবে। এখানে কেউ জানে না আমি কে, পুলিশের লোকজনও জানে না। আশা করি আপনার মাধ্যমেও কেউ জানবে না। জি না, জানবে না। আপনি চা কফি কিছু খাবেন? চা কফি কিছুই খাবো না। আপনি ব্যবস্থা করে দেবেন যাতে আমি আরেফিন সাহেবের সঙ্গে কথা বলতে পারি। ডক্টর মালেকা বানু বিস্মিত হয়ে বললেন, ওনার সঙ্গে কিভাবে কথা বলবেন? উনি ডিপ কোমায় আছেন। ডিপ কোমায় থাকা অবস্থাতেও চেতনার একটা অংশ কাজ করে। আমি সেই অংশটার সঙ্গে কথা বলবো। হয়তো লাভ কিছু হবে না, তবু চেষ্টা করে দেখতে ক্ষতি নেই। আপনি যখন কথা বলবেন তখন কি আমি আশেপাশে থাকতে পারি? অবশ্যই পারেন। ডক্টর মালেকা বানু বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি ব্যবস্থা করছি। এই ফাঁকে একটু চা খান প্লিজ। জি না, চা খাবো না। আপনার নামটা জানতে পারি? নকল নাম জানতে পারেন, আসলটা আপনাকে বলতে পারছি না। এক একটা মামলার সঙ্গে আমরা এক একটা নাম নিই। এই মামলায় আমি যে নাম নিয়েছি সেই নামটা কি বলবো? থাক, বলতে হবে না। আপনাকে দেখে পুলিশের লোক বলে মনেই হয় না। গোয়েন্দা বিভাগের লোকদেরকে দেখেই যদি কেউ বুঝে ফেলে যে সে পুলিশের লোক তাহলে সমস্যা না? জি, সমস্যা তো বটেই।
আরেফিন খালু সাহেবের পাশে বসার জন্যে আমাকে একটা চেয়ার দেয়া হয়েছে। আমার পাশে ডক্টর মালিকা কৌতূহল এবং আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন। ঘরটা অতিরিক্ত ঠান্ডা। ঘরে বাইরের কোনো আলো আসছে না, টিউবলাইট জ্বলছে। মনে হচ্ছে টিউবলাইট থেকেও ঠান্ডা আলো আসছে। ঘরে মৃত্যুর গন্ধ। আরেফিন খালুর বিছানার নিচে মৃত্যু থাবা গেড়ে বসে আছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি সহজ গলায় ডাকলাম, খালু সাহেব, খালু সাহেব, আমি হিমু। ডক্টর মালেকা বানু চোখ বড় বড় করে আমাকে দেখছেন। গোয়েন্দা বিভাগের লোক অপরিচিত একজনকে খালু সাহেব ডাকছে। বিস্মিত হবার মতোই ব্যাপার। আমি তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বললাম, খালু সাহেব, আমার কথা মন দিয়ে শুনুন। মালিহা খালার মৃত্যু কিভাবে হয়েছে আপনি জানেন। আপনাকে ডিপ কোমা থেকে বের হয়ে এসে এই ঘটনা বলতে হবে। যদি না বলেই আপনি মারা যান, তাহলে দুটি নিরপরাধ লোক ফাঁসিতে ঝুলবে। ডক্টর মালিকা বানু আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বললেন, এক্সকিউজ মি। আমি আবারও তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে খালুকে বললাম, খালু সাহেব, আমার ধারণা আপনি কোনো না কোনোভাবে আমার কথা শুনছেন। আপনাকে মৃত্যুর আগে অবশ্যই প্রকৃত ঘটনা বলে যেতে হবে। আমি উঠে দাঁড়ালাম। ডক্টর মালিকা বানু কড়া চোখে আমার দিকে তাকাচ্ছেন। আমি তাকে মিষ্টি গলায় বললাম, আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছি। আমি পুলিশের কেউ না, উনি আমার খালু হন। আপনি আমার নাম জানতে চেয়েছিলেন। আমার নাম হিমু। ভদ্রমহিলা তাকিয়ে আছেন। আমি মধুর ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে এলাম। হাদি সাহেবের বাড়িতে যেতে হবে, তার ছোট মেয়েটার সঙ্গে কথা বলতে হবে। মেয়েটা দরজা ধরে দাঁড়িয়ে আছে। তার এক হাতে খাতা, খাতায় কুমিরের ছবি আঁকা। কুমির রং করা হচ্ছিল। আঙুলে ক্রেয়নের সবুজ রং লেগে আছে। মেয়েটি দাঁড়িয়ে থাকার মধ্যে কঠিন ভঙ্গি আছে, তবে দুটো চোখই টলটলা। চোখের দিকে তাকালেই মনে হবে এক্ষুনি পানিতে চোখ ভর্তি হয়ে যাবে। আমি বললাম, কেমন আছো পাখি? মেয়েটা জবাব দিল না। অপরিচিত মানুষের আন্তরিক প্রশ্নে খটকা লাগে। মেয়েটার মনে খটকা লাগছে। সে আমাকে লক্ষ্য করছে, বোঝার চেষ্টা করছে। আমি বললাম, তোমার কুমিরের ছবির রংটা ঠিক হয়নি। কুমির কখনো সবুজ হয় না। এই কুমিরটা যে পানিতে ছিল সেই পানি শ্যাওলায় ভর্তি, এই জন্যই কুমিরটা সবুজ। কুমির থাকে নদী নালায়, নদী নালায় শ্যাওলা হয় না। আমার ধারণা তোমার কাছে শুধু সবুজ রং আছে বলে কুমির সবুজ রং করেছ। আমার কাছে সবুজ আর লাল রং আছে। তাহলে সবুজ রঙের কুমির বানিয়ে ভালোই করেছ। লাল রঙের কুমিরের চেয়ে সবুজ রঙের কুমির ভালো। পাখির কাঠিন্য হঠাৎ কমে গেল। সে শান্ত গলায় বলল, আপনাকে আমি চিনেছি। আপনার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। আপনার নাম হিমু। আপনি তো বাবার সঙ্গে কথা বলতে এসেছেন। বাবা বাসায় নেই। আমি তোমার বাবার সঙ্গে কথা বলতে আসিনি, তোমার সঙ্গে গল্প করতে এসেছি। আজ স্কুলে যাওনি? না। স্কুলে নিয়ে যাওয়ার মতো কেউ কি ছিল না এই জন্যে? বাসায় তুমি ছাড়া আর কে আছে? পাখি জবাব দিল না। আমি লক্ষ্য করলাম তার চোখে পানি জমতে শুরু করেছে। সে হাতের তালুতে চোখ মুছল। লাভ হলো না। সঙ্গে সঙ্গে চোখ আবার পানিতে ভর্তি হয়ে গেল। আমি পুরোপুরি নিঃসন্দেহ হলাম মেয়েটা বাড়িতে একা আছে। গত রাতেও হয়তো বা একাই ছিল। ঢাকায় তোমার আত্মীয় স্বজন আছেন না? আছেন। তুমি তাদের ঠিকানা জানো না? মেয়েটা না সূচক মাথা নাড়ল। সে তার চোখের পানি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন তার চোখ শুকনা, ছলছলে ভাবও নেই। তোমার বাবা কোথায় তুমি জানো? জানি। সকালে নাস্তা খেয়েছ? না। না কেন? ঘরে খাবার কিছু ছিল না? না। আমার ধারণা আছে তুমি ভালো করে খুঁজে দেখোনি। আটা থাকার কথা, আটা দিয়ে রুটি বানানো যায়। সবজি থাকার কথা, সবজি ভাজি রুটি,
ডিম যদি থাকে তাহলে ডিমের মামলেট। তুমি রান্না করতে পারো না? চায়ের পানি গরম করতে পারি। আসলটাই তো পারো। রুটি বেলাও খুব সহজ, আটা দিয়ে একটা গোল্লার মতো বানিয়ে বেলতে হয়। পাখির চোখের কোণায় সামান্য আনন্দ যেন ঝলসে উঠল, চোখ চিকচিক করে উঠল। আমি বললাম, চলো রান্নাঘরে গিয়ে দেখি কি আছে কি নেই। আমিও সকালের নাস্তা করিনি, আজকের নাস্তাটা তুমি বানাও, দুজনে মিলে নাস্তা করি। নাস্তা বানাতে পারবে না? আপনি দেখিয়ে দিলে পারবো। আমি দেখিয়ে দেবো কিভাবে? আমি কিছুই জানি না। যাই হোক, দেখি, দুজনে মিলে চিন্তা ভাবনা করে একটা কিছু করতে হবে। আগে চলো রান্নাঘর ইন্সপেকশন করে দেখি। রান্নাঘরে ময়দা পাওয়া গেল, আলু পাওয়া গেল, একটা ডিম পাওয়া গেল। আমি পাখিকে নিয়ে মহা উৎসাহে রান্নাবান্নায় লেগে গেলাম। রান্না করতে করতে জানা গেল পাখি কাল রাতে একা ছিল। ঘরে পাউরুটি এবং কলা ছিল, পাউরুটি কলা খেয়েছে। বাবা ফিরে আসবেন এই ভেবে অনেক রাত পর্যন্ত জেগেছিল। তার স্কুলের অনেক হোমওয়ার্ক ছিল, সব করে ফেলেছে। ভয় লাগেনি? বাথরুমে কে যেন হাঁটাহাঁটি করছিল, তখন একটু ভয় লেগেছে। আমি ভীত গলায় বললাম, বাথরুমে কে হাঁটাহাঁটি করছিল? ভূত? পাখি বিরক্ত হয়ে বলল, আপনি কি যে বাচ্চাদের মতো কথা বলেন, ভূত বলে পৃথিবীতে কিছু আছে নাকি? নেই? অবশ্যই না, ভূত রাক্ষস খোক্ষস সব বানানো। আমি বললাম, ভূত প্রেতের গল্প এখন থাকুক, আমার এদের কথা শুনলেই গা ছমছম করে। পাখি বিস্মিত হয়ে বলল, আপনি এত ভীতু কেন? আমি হাই তুলতে তুলতে বললাম, আমার অনেক বুদ্ধি তো, এই জন্য ভীতু। বুদ্ধিমানরা ভীতু হয়, আর যার যত বুদ্ধি সে তত ভীতু। আপনার কথা ঠিক না, আমারও অনেক বুদ্ধি, কিন্তু আমি ভীতু না। তা অবশ্য ঠিক। আর আপনি যে নিজেই নিজেকে বুদ্ধিমান বলছেন এটাও ঠিক না, এতে অহংকার করা হয়। কেউ অহংকার করলে আল্লাহ খুব রাগ করেন। আল্লাহ মোটেই রাগ করেন না। আল্লাহ কি তোমার আমার মতো যে চট করে রেগে যাবেন? কেউ অহংকার করলে আল্লাহ খুবই মজা পান। মজা পেয়ে বলেন, আরে বোকাটা, কি নিয়ে অহংকার করছে? আপনাকে কে বলেছে? কেউ বলেনি, আমার মনে হয়। আল্লাহকে নিয়ে এই ধরনের কথা মনে হওয়াও খারাপ, এতে পাপ হয়। আপনি এ ধরনের কথা আর কখনো বলবেন না। আচ্ছা, বলবো না। আর শোনো, তুমি কি রুটি বেলছো? আঁকাবাঁকা হচ্ছে। আপনি উল্টোপাল্টা কথা বলছেন তো, এই জন্য মন দিয়ে কাজ করতে পারছি না। আচ্ছা যাও, আর বলবো না, লাস্ট কথাটা বলে নিই। বলুন। নাস্তা শেষ করেই তুমি একটা সুটকেসে তোমার বই, খাতা, জামা টামা এইসব দরকারি জিনিস গুছিয়ে নেবে। আমরা ঘরে তালা দিয়ে চলে যাব। কোথায় যাব? আমার এক পরিচিত বাসায় তোমাকে রেখে আসবো। এখানে তোমাকে একা ফেলে রেখে যাওয়া যাবে না। যে বাড়িতে বাথরুমে ভূত হাঁটাহাঁটি করে, সেই বাড়িতে তোমাকে একা রেখে যাওয়া অসম্ভব ব্যাপার। বাথরুমে ভূত হাঁটাহাঁটি করে আপনাকে কে বলল? তুমিই না বললে? পাখি মহা বিরক্ত হয়ে বলল, ভূত হাঁটাহাঁটি করে এরকম কথা তো আমি বলিনি। আমি শুধু বলেছি বাথরুমে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কে যেন হাঁটছে। কে যেন হাঁটছে এটাই ভূত। শহরের বেশিরভাগ ভূতই বাথরুমে থাকে। ওদের একটু পরপরই পানির তৃষ্ণা পায়, তো বাথরুমে থাকাটাই এদের জন্য সুবিধাজনক। তবে এদের পছন্দ বাথটাবওয়ালা বাড়ি। রাতে বাথটাবে শুয়ে ওরা আরাম করে ঘুমায়। পাখি রুটিবেলা বন্ধ করে আমার দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, আপনি দেখি খুবই বোকা। আপনি এত বোকা কেন? আমি হেসে ফেললাম, কারণ আপনি এত বোকা কেন এই প্রশ্নটা আমি আমার জীবনে অসংখ্যবার শুনেছি, এবং শুধু মেয়েদের কাছ থেকেই শুনেছি। সবচেয়ে বেশি শুনেছি রূপার কাছ থেকে। আমার ধারণা, আজ আমি যখন পাখিকে নিয়ে রূপার কাছে উপস্থিত হব, রূপা কথাবার্তার এক পর্যায়ে অবশ্যই বলবে,
হিমু, তুমি এত বোকা কেন? আমার বাবা তার উপদেশমালায় লিখে গেছেন, বাবা হিমালয়, তোমাকে বাস করিতে হইবে অনেকের মধ্যে। লক্ষ্য রাখিও, সেই অনেকের কেউই যেন তোমাকে কখনো চালাক বা বুদ্ধিমান মনে না করে। মহাপুরুষরা চালাক হয় না, বুদ্ধিমান হয় না, আবার তারা বোকাও হয় না। পৃথিবীর এই অনিত্য জগতে বুদ্ধির স্থান নাই। বুদ্ধি দ্বারা এই জগৎ বুঝিবার চেষ্টা করিবে না, চেতনা দ্বারা বুঝিবার চেষ্টা করিবে। বুদ্ধি চেতনাকে নষ্ট করে। রূপার শরীর ভালো নেই। এই প্রচণ্ড গরমেও সে চাদর গায়ে দিয়ে বসে আছে। চোখ মুখ ফোলা, নাক দিয়ে ক্রমাগত পানি পড়ছে। কোলে রাখা টিস্যু বক্স দ্রুত শেষ হয়ে যাচ্ছে। রূপা আমার দিকে তাকিয়ে বলল, কতদিন পর তোমাকে দেখলাম বলো তো? আমি বললাম, প্রায় 1 বছর। রূপা বলল, 1 বছর 7 মাস 9 দিন। ঘন্টা মিনিট বাদ দিলে কেন? ঘন্টা মিনিটও বলতে পারবো, বলতে ইচ্ছা করছে না বলে বলছি না। তোমার সঙ্গে এই মেয়েটা কে? ওর নাম পাখি। ও তোমার সঙ্গে কিছুদিন থাকবে। 12 তারিখ ওর জন্মদিন। জন্মদিনের দিন আমি ওকে নিয়ে যাব। রূপা কিছু বলল না, আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, তোমার কি হয়েছে? রূপা বলল, আমার তেমন কিছু হয়নি। তোমার কদ্দূর কি হয়েছে সেটা বলো। মহাপুরুষ হতে পেরেছ? না। চেষ্টা চালিয়ে যাচ্ছ? এই মেয়েটাকে যে আমার কাছে রেখে যাচ্ছ, এটাও কি তোমার মহাপুরুষ কর্মশালার অংশ? আমি হাসলাম। রূপা বলল, প্লিজ হাসবে না। তোমার হাসি কোনো দিনই আমার ভালো লাগেনি। যত দিন যাচ্ছে তোমার হাসি ততই বিরক্তিকর হচ্ছে। হায়নার হাসিও তোমার হাসির চেয়ে সুন্দর। আমি বললাম, রূপা, হাসি বন্ধ। আমি চলে যাচ্ছি। তুমি পাখিকে ডেকে ওর সঙ্গে 2-1টা কথা বলো। নতুন এক বাড়িতে এসে থাকতে এসেছে, তার এন্ট্রিটা সহজ করে দাও। ও তোমার কঠিন মূর্তি দেখে ঠিক ভরসা পাচ্ছে না। রূপা হাত ইশারায় পাখিকে ডাকল। পাখি শঙ্কিত পায়ে এগিয়ে এলো। রূপা কঠিন গলায় মাস্টারনির ভঙ্গিতে বলল, এই মেয়ে, তোমার নাম কি? পাখি ভয়ে ভয়ে বলল, পাখি। পাখি তোমার নাম? ছি, তুমি কি উড়তে পারো? না। না বলে লাভ নেই। যেহেতু তোমার নাম পাখি, সেহেতু তোমাকে আকাশে উঠতে হবে। আমি 1 2 3 বলবো, সঙ্গে সঙ্গে ওড়া শুরু করবে। 1 2 3। কই, উঠছো না কেন? পাখি অবাক হয়ে তাকিয়ে আছে। রূপা তার বিখ্যাত খিলখিল হাসি শুরু করেছে। আমি এই হাসির নাম দিয়েছিলাম জলতরঙ্গ হাসি। রূপার এই হাসির শব্দতেই একটা ম্যাজিক আছে। শব্দ শুনলেই মনে হয় এটা শুধু হাসি না, হাসি দিয়ে 2 হাত বাড়িয়ে দেওয়া, হাসির মাধ্যমে কাছে ডাকা। আমি যা ভেবেছিলাম তাই হলো। হাসির শব্দ শুনেই পাখি ছুটে এসে রূপাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। বাচ্চা মেয়েটির বুকে অনেক অশ্রু জমে আছে, অশ্রু বের করে দেওয়া দরকার। আমি ওদেরকে রেখে আবার পথে নামলাম। আকাশ মেঘলা। রবীন্দ্রনাথের গানের মতো মেঘের ওপর মেঘ করে আঁধার হয়ে আসছে। এমন দিনে হাঁটতে চমৎকার লাগে। 10 গজ যায়নি তার আগেই গা ঘেঁষে একটা গাড়ি থামল। গাড়ির কাঁচ নামিয়ে বোরকা পরা এক মহিলা চাপা গলায় বললেন, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। আমি গাড়িতে উঠলাম। বোরকাওয়ালি বললেন, ভালো আছেন? আমি বললাম, হ্যাঁ। আমাকে চিনতে পারছেন? না। বোরকা পরলেও আমার চোখ তো দেখা যাচ্ছে। চোখ দেখেও চিনতে পারছেন না? পারছি না। আমার গলার স্বরও চিনতে পারছেন না? না, মেয়েদের গলার স্বরের মধ্যে একমাত্র রূপার গলার স্বর আমি চিনতে পারি, আর কারোর গলা চিনতে পারি না। রূপা কে? আচ্ছা থাক, বলতে হবে না, বুঝতে পারছি কে, এবং আমার ধারণা আপনিও বুঝতে পারছেন আমি কে। তুমি জুঁই, বোরকা পরেছ কেন?
কোনো মৌলানা বিয়ে করেছ? জুঁই হেসে ফেলল, শব্দ করে হাসি। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, তার হাসিও রূপার হাসির মতো, ঝনঝন করে জল তরঙ্গের মতো বাজছে, কাছে ডাকার হাসি। খিলখিল করছো কেন? খিলখিল করছি কারণ আপনাকে দেখে খুবই মজা লাগছে। আপনি কি জানেন, আমি পাগলের মতো আপনাকে খুঁজছি। আপনার একটা মোবাইল টেলিফোন ছিল না? সেই নাম্বারটাও ভুলে গেছি। আমি আবার নাম্বার মনে রাখতে পারি না। ম্যাট্রিকের রোল নাম্বার কোনো ছেলেমেয়ে ভোলে না, অথচ আমি ভুলে গেছি। আচ্ছা, আপনার কি ম্যাট্রিকের রোল নাম্বার মনে আছে? আমি বললাম, তুমি এত আনন্দিত কেন? জুঁই হাসতে হাসতে বলল, আমি আনন্দিত কারণ চোর পুলিশ খেলায় আমি বাবাকে হারিয়ে দিয়েছি। আপনি তো জানেন না, বাবা আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। আমার পেছনে সবসময় 2-3 জন স্পাই, কোথায় যাই না যাই সব বাবা জানেন। আমার ঘরে যে টেলিফোন, সেখানেও এমন ব্যবস্থা ছিল যে আমি যখন যার সঙ্গে কথা বলছি সব রেকর্ড হয়ে যাচ্ছে। তোমার অবস্থা তো তাহলে মনে হয় খারাপই। হ্যাঁ, খারাপ, খুব খারাপ। বাবা যে শুধু আমার পেছনে স্পাই লাগাতেন তা না, আমি যদি কোনো ছেলের সঙ্গে কয়েকবার কথা বলতাম তাহলে তার পেছনেও স্পাই লাগিয়ে দিতেন। গোয়েন্দা বিভাগে কাজের জন্য মনে হয় এটা হয়েছে। জুঁই সহজ গলায় বলল, আমার মা বাবাকে ছেড়ে পালিয়ে বাবার অতি প্রিয় এক বন্ধুকে বিয়ে করেছিল, সেই থেকে হয়েছে। বাবা কাউকে বিশ্বাস করতে পারে না। ভালো কথা, আপনি কি আমাদের কয়েকদিন লুকিয়ে থাকার মতো একটা জায়গার ব্যবস্থা করে দিতে পারবেন? আমাদের মানে কি, বিয়ে করেছ? করেছি। প্রেমের বিয়ে? জুঁই হাসতে হাসতে বলল, বিয়ে করে ফেলার মতো প্রেম ছিল না, বিয়ে করেছি বাবাকে শিক্ষা দেওয়ার জন্য। আমার তো ধারণা ওনার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। এখনও শিক্ষা হয়নি। আমি বাবার গোয়েন্দাগিরি জম্মের মতো শেষ করব। এর মধ্যে আমি আবার মনসুরকে দিয়ে বাবাকে টেলিফোন করিয়েছি। মনসুর গলা মোটা করে বলেছে, থাক, এইসব বলতে ইচ্ছা করছে না। মনসুর আমার হাজব্যান্ডের নাম। সে যেমন সাধারণ, তার নামটাও সাধারণ। আমি অবশ্যই তাকে মনসুর ডাকি না, আমি ডাকি মন। কই, আপনি বললেন না কয়েকদিন থাকার মতো একটা জায়গা আপনি দিতে পারবেন কি না? 3-4 দিন থাকতে পারলেই আমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিভাবে? আমার মাকে খবর দিয়েছি, উনি থাকেন জার্মানিতে। মা চলে আসছেন। ও, এখন বলুন, 3-4 দিন লুকিয়ে থাকার মতো কোনো জায়গা কি আছে? পাখিদের বাসায় থাকতে পারো। পাখি কে? পাখি হলো হাদিউজ্জামানের মেয়ে। হাদিউজ্জামান কে? হাদিউজ্জামান হচ্ছে মালিহা বেগমের কেয়ারটেকার। মালিহা বেগম কে? মালিহা বেগম হলো আরেফিন সাহেবের মৃতা স্ত্রী। জুঁই ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনার সঙ্গে বকবক করতে ভালো লাগছে না, আপনি নিয়ে যান আমাকে ওই বাড়িতে। আমার যাওয়ার দরকার কি? তোমাকে চাবি দিয়ে দিচ্ছি, বাড়ির ঠিকানা বলে দিচ্ছি, তুমি মন সাহেবকে নিয়ে উঠে পড়ো। কেউ কিছু বলবে না? মনে হয় না কেউ কিছু বলবে। আর যদি বলে, তুমি বলবে তুমি পাখির চাচাতো বোন, বাড়ি পাহারা দেওয়ার জন্য আছো। আমি রাজি, এই নাও চাবি। জুঁই বিস্মিত হয়ে বলল, একটা পুরো খালি বাড়ির চাবি আপনি পকেটে নিয়ে কি জন্য করছিলেন? আমি বক্তৃতা দেওয়ার ভঙ্গিতে বললাম, জুঁই শোনো, আমরা সবাই বড় একটা পরিকল্পনার অংশ। সেই বড় পরিকল্পনা যিনি করেন, আমরা তাকে দেখতে পাই না। কেউ তাকে বলে নিয়তি, কেউ বলে প্রকৃতি, আবার কেউ বলে আল্লাহ। আমি পাঞ্জাবির পকেটে খালি বাড়ির চাবি নিয়ে ঘুরব এবং তোমার সঙ্গে আমার দেখা হবে, এটা আমার ধারণা বড় পরিকল্পনার ক্ষুদ্র একটা অংশ। জুঁই শান্ত গলায় বলল, আপনার কথা আমার বিশ্বাস করে ফেলতে ইচ্ছা করছে, কিন্তু আমি বিশ্বাস করছি না। গোয়েন্দা বাবার মেয়ে এত সহজে সব কিছু বিশ্বাস করে না। আমি বললাম, জুঁই তুমি একটু শব্দ করে হাসো তো। জুঁই বলল, কেন? তোমার হাসির শব্দ অসম্ভব সুন্দর। জুঁই বলল,
আপনার কোনো কথাই আমি বিশ্বাস করছি না, কিন্তু এই কথাটা বিশ্বাস করলাম। মুসলিম মিয়া আবারও পত্রিকার প্রথম পাতায় চলে এসেছে, ছবিসহ নিউজ। মুসলিম ছাড়া পেলেন। বৃষ্টিতে নগ্ন নৃত্য করে যিনি সবার নজর কেড়েছিলেন সেই মুসলিম মিয়া দুদিন হাজতবাসের পর ছাড়া পেয়েছেন। খবরে জানা গেছে পুলিশের গাড়ি তাকে পুরনো ঢাকার শাহবাগ গলিতে নামিয়ে দেয়। সেই সময় তার পরনে পুলিশের উপহার দেওয়া নতুন পায়জামা পাঞ্জাবি ছিল। অপরাধী হিসাবে ধৃত কারোর প্রতি পুলিশের এই আচরণ নজিরবিহীন। জানা গেছে থানার পুলিশ বাহিনীর সদস্যদের অনেকেই পা ছুঁয়ে তার দোয়া নিয়েছেন। মুসলিম মিয়া সম্পর্কে থানা সূত্রে প্রাপ্ত একটি তথ্য হচ্ছে, গত 2 দিন মুসলিম মিয়া কোনো খাদ্য গ্রহণ করেননি এবং এক মুহূর্তের জন্য নিদ্রা যাননি। গ্রেপ্তারের প্রথম দিনে তিনি কথাবার্তা বললেও দ্বিতীয় দিন থেকে তিনি কারোর সঙ্গেই কোনো কথাবার্তা বলেননি। একটি অসমর্থিত খবরে বলা হয়, মুসলিম মিয়ার শরীর থেকে ভুরভুর করে বেলি ফুলের গন্ধ আসছে। মুসলিম মিয়াকে দেখতে যাওয়া দরকার। সত্যি সত্যি তার জীবনে কোনো ঘটনা ঘটে গেছে কিনা কে জানে। নদীর সঙ্গে মানুষের অনেক মিল আছে, এই ধরনের কথা বলা হয়। নদীর সঙ্গে মানুষের সবচেয়ে বড় অমিল হলো নদীর পানি হঠাৎ করে উল্টো দিকে বইতে শুরু করতে পারে না। মানুষের গতিপথ হুট করে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই পাল্টে যেতে পারে। ঘোর বৈষয়িক মানুষও এক ভোরবেলায় ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে নিয়ে হঠাৎ করে বলে বসতে পারেন, এই জীবনে যা উপার্জন করেছি, সৎ উপার্জন এবং অসৎ উপার্জন, সবই আমি দান করে দিতে চাই, ব্যবস্থা করো। কিংবা আশ্রমের কোনো মহাপুরুষ ধরনের সাধক মানুষ তার সমগ্র জীবনের পূর্ণ লাভ হঠাৎ কোনো এক রাতে আশ্রমের কোনো কাজের মেয়ের পায়ে তুলে দিয়ে বলে, এটাই আসল জীবন। মানুষ নদী না, মানুষ অন্য জিনিস। মুসলিম মিয়ার সঙ্গে যোগাযোগের পরিকল্পনা আপাতত স্থগিত রাখলাম। তার সঙ্গে দেখা করার আগে আমাকে জরুরি ভিত্তিতে একটা কাজ করতে হবে। হাদি সাহেবের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাকে বলতে হবে তার মেয়ে ভালো আছে। এমন এক জায়গায় তাকে রাখা হয়েছে যে তাকে নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। হাদি সাহেব যদি বাকি জীবন জেলেই কাটিয়ে দেন কিংবা ফাঁসির দড়িতে ঝুলে পড়েন, তাতেও সমস্যা নেই। আমাকে দেখে ওসি রকিবউদ্দিন সাহেব কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে রইলেন যেন বিরক্ত হবেন না খুশি হবেন মনস্থির করতে পারছেন না। শেষে বিরক্ত হবার সিদ্ধান্ত নিয়ে বললেন, কি ব্যাপার? আমি গদগদ গলায় বললাম, আপনাকে দেখতে এসেছি, সামাজিক মেলামেশা, অনেকদিন দেখা হয়নি, মনটা কেমন যেন করছে। থানা কি সামাজিক মেলামেশার জায়গা? কোনো কাজ থাকলে বলুন, আর কাজ না থাকলে চলে যান। সামান্য কাজ ছিল। সেটা কি? হাদি সাহেবকে বলা যে তার মেয়েটা ভালো আছে। হাদিটাকে? হাদি উজ্জামান খান, খুনের আসামি। বুঝতে পেরেছি। ও তো নেই। নেই মানে কি? ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, বসুন বলছি, সামান্য ঘটনা আছে। আমি সঙ্গে সঙ্গে গলা নামিয়ে বললাম, মেরে ফেলেছেন নাকি? ডেড বডি কোথায় রেখেছেন? পানির ট্যাঙ্কিতে? রিস্ক হয়ে যাবে তো। রকিবউদ্দিন সাহেব অত্যন্ত বিরক্ত হলেন, তবে এই বিরক্তি দীর্ঘস্থায়ী হলো না। তিনি সিগারেট ধরালেন এবং সিগারেটের প্যাকেট আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, ব্যাটাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমি বললাম, কেন? পেটের ভেতর থেকে কথা বার করার জন্য সামান্য ডলা দেওয়া হয়েছিল। ডলাটা বেকায়দায় পড়ায় জ্ঞান হারিয়েছিল। ডলা খেয়ে অভ্যাস নেই তো। সেই জ্ঞান আর ফেরেনি? না। জ্ঞান ফিরবে নাকি আর ফিরবে না আমি কি করে বলবো? ডাক্তার বলতে পারবে। মানুষটা যদি মারা যায় আপনাদের কোনো ঝামেলা হবে না? ঝামেলা কেন হবে? আপনাদের ডলা খেয়ে মারা গেল। ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, কোনো ঝামেলা নাই। থানায় এফআইআর করা আছে। আসামি গভীর রাতে হাজতের শিখে মাথা ঠুকছিল। রক্তাক্ত অবস্থায় তাকে নিবৃত্ত করা হয়েছে। ও, চা খান, দিতে বলবো? বলুন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললাম, এই যে ঘটনাগুলি ঘটে, আপনাদের হাতে লোকজন মারা যায়,
আপনাদের খারাপ লাগে না? ওসি সাহেব সিগারেটের লম্বা টান দিতে দিতে বললেন, সত্যি কথা জানতে চান? হ্যাঁ, জানতে চাই। পরনে যখন খাকি পোশাক থাকে তখন খারাপ লাগে না, বাসায় গিয়ে যখন লুঙ্গি গেঞ্জি পরি তখন খারাপ লাগে। আমি বললাম, পুলিশের পোশাক পাল্টে লুঙ্গি গেঞ্জি করলে ভালো হতো, তাই না? রকিবউদ্দিন সাহেব ক্রুদ্ধ গলায় বললেন, লুঙ্গি গেঞ্জি? লুঙ্গি পরে আমরা আসামির পেছনে দৌড়াবো? অসুবিধা কি, মালকোচা মেরে দৌড়াবেন। ওসি সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এখানে আর বেশি সময় থাকা ঠিক হবে না। চাটা ভালো হয়েছিল, পুরো কাপ শেষ করলে ভালো হতো। শেষ করা ঠিক হবে না, এই সময়ে বিস্ফোরণ ঘটে যেতে পারে। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, হাদি সাহেব কোথায় আছে বলবেন, একটু দেখে আসতাম। পুলিশের ডলা কি জিনিস সে সম্পর্কে ফার্স্ট হ্যান্ড নলেজ নিয়ে আসতাম। ওসি সাহেব যন্ত্রের মতো বললেন, মেডিকেলে, ইন্টেন্সিভ কেয়ারে। ভেবেছিলাম আমাকে দেখেই ডক্টর মালেকা বানু তেলে বেগুনে চলে উঠবেন, কর্কশ গলায় গেট আউট বলে বসবেন এবং বেল টিপে দারোয়ান ডাকবেন। সেরকম কিছুই হলো না। শান্ত গলায় বললেন, হিমু সাহেব আসুন। আমি থতমত খেয়ে গেলাম। কারো কাছ থেকে খুব খারাপ ব্যবহার পাবো এই জাতীয় মানসিক প্রস্তুতি নিয়ে যাওয়ার পর হঠাৎ যদি খুব ভালো ব্যবহার পাওয়া যায় তাহলে সব এলোমেলো হয়ে যায়। আমি কি বলবো বুঝতে পারলাম না। মালেকা বানু বললেন, বসুন, তেঁতুলের শরবত খাবেন? আমার বড় মেয়ে কোত্থেকে জানি তেঁতুলের শরবত বানানো শিখেছে, রোজ ফ্লাস্ক ভর্তি করে তেঁতুলের শরবত দিয়ে দিচ্ছে। আমি আবার টক খেতে পারি না, মেয়েটাকে সেই কথা বলতেও পারছি না, বেচারি কত শখ করে একটা জিনিস বানাচ্ছে। আমি বললাম, দিন তেঁতুলের শরবত। মালেকা বানু হাসি মুখে গ্লাসে তেঁতুলের শরবত ঢাললেন, আমার দিকে গ্লাস বাড়িয়ে দিতে দিতে বললেন, আজও কি আপনি আপনার খালু সাহেবের সঙ্গে গল্প করতে এসেছেন? আমি তেঁতুলের শরবতে চুমুক দিতে দিতে বললাম, জি না, আজ এসেছি হাদিউজ্জামানের সঙ্গে কথা বলতে। থানা থেকে যাকে পাঠিয়েছে সেই হাদিউজ্জামান? জি। আচ্ছা আপা, আপনি বলেন তো, হাদিউজ্জামানের বিছানা এবং আমার খালু সাহেব আরেফিন সাহেবের বিছানা কি পাশাপাশি? হ্যাঁ, পাশাপাশি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, তাহলে সব সমস্যার সমাধান হয়ে গেছে। মালেকা বানু চোখ সরু করে বললেন, কীরকম? আমি বললাম, আমার ধারণা প্রকৃতি বা আল্লাহ বা মহাশক্তি পুরো ব্যাপারটা নিজের হাতে নিয়ে নিয়েছে। দুজনকে ইন্টেন্সিভ কেয়ারে পাশাপাশি শুইয়ে দিয়েছে। কাজেই এখন বোঝা যাচ্ছে তার পরিকল্পনা মতোই সব কিছু হচ্ছে। আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিচ্ছু নেই। আপনি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন? হ্যাঁ ছিলাম। আমার ধারণা আমার খালু সাহেবই খুনটা করেছেন। স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন, কারণ আমার খালাও খুব সহজ পাত্রী না। অপরাধটা নিজের ঘাড় থেকে নামিয়ে ফেলে দিয়েছেন হাদিউজ্জামানের ঘাড়ে। যাই হোক, এখন যেহেতু দুজন পাশাপাশি আছে, প্রকৃতি ব্যাপারটার দ্রুত মীমাংসা করে ফেলবে। দেখা যাবে 12 তারিখে হাদিউজ্জামান সাহেব তার মেয়ের জন্মদিনে উপস্থিত হবেন। ডক্টর মালেকা বানু আমার দিকে তাকিয়ে আছেন, তার দু চোখে শান্ত কৌতূহল। তার চোখ দুটি বলে দিচ্ছে, আমি নিজ থেকে কিছু জিজ্ঞেস করব না, তুমি যদি কিছু বলো তাহলে খুব আগ্রহ নিয়ে শুনব। আমার কিছু বলতে ইচ্ছা করছে না, ক্লান্তি লাগছে, ইচ্ছা করছে পার্কের কোনো বেঞ্চিতে শুয়ে থাকি। আকাশের যা অবস্থা, বৃষ্টি নামবেই। পার্কের বেঞ্চিতে শুয়ে বৃষ্টিতে ভেজার মজা অন্যরকম। আমি বললাম, আপা, আপনার টেলিফোনটা কি একটু ব্যবহার করতে পারি? মালেকা বানু কোনো উত্তর না দিয়ে টেলিফোন সেট এগিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। টেলিফোনের কথাবার্তা তিনি শুনতে চান না। ভদ্রমহিলার ভদ্রতায় আরেকবার মুগ্ধ হলাম। টেলিফোন করলাম নিজের মোবাইল নাম্বারে। টেলিফোন ধরলেন জুঁইর বাবা। তিনি হতাশ এবং ক্লান্ত গলায় বললেন, কে? আমি বললাম, হিমু। ও তুমি? জুঁইর কোনো খবর পেয়েছো?
জি না, আপনি পেয়েছেন? ভদ্রলোক চুপ করে রইলেন। আমি বললাম, স্যার, আপনি যে আমার পেছনে গোয়েন্দা লাগিয়ে রেখেছেন, ওটা কি এখনও আছে? না, ওরা হঠাৎ একদিন তোমাকে মিস করেছে, তারপর আর তোমাকে লোকেট করতে পারছে না। স্যার, আপনি বোধহয় এক্সপার্ট কাউকে দেননি, শিক্ষানবিশ কাউকে পাঠিয়েছিলেন। এখন আমি আছি ঢাকা মেডিকেল কলেজে, ডক্টর মালিকা বানুর চেম্বারে। হিমু, শোনো, অর্থহীন কথা বলে আমার সময় নষ্ট করবে না। আমি আমার মেয়েকে পাচ্ছি না। আই অ্যাম অলমোস্ট অ্যাট দি পয়েন্ট অফ লুজিং মাই স্যানিটি। আমি দুরাত ঘুমাইনি। আমার ধারণা মেয়েটা মহা বিপদে পড়েছে। খুব খারাপ একটা টেলিফোন কল পেয়েছি। আমি টেলিফোনে ফোপানির মতো শব্দ শুনলাম। ভদ্রলোক কাঁদছেন নাকি? কাঁদাটাই স্বাভাবিক। আমি বললাম, স্যার, আমি জুঁইর খবর আপনাকে দিতে পারি। কি বললে? জুঁইর খবর দিতে পারো? অবশ্যই পারি। কোথায় আছে সে? সে কোথায় আছে তা এক শর্তে আপনাকে বলতে পারি। ডোন্ট টক ননসেন্স। তোমার কাছে পুলিশের লোক যাচ্ছে। তুমি এক্ষুনি এই মুহূর্তে জুঁইর কাছে তাদের নিয়ে যাবে। আমিও সঙ্গে আসছি। এখন বলো, এখন তুমি কোথায় আছো? স্যার, আপনি মন দিয়ে আমার কথা শুনুন। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। আপনার বা আপনার বাহিনীর সাধ্যও নেই আমাকে খুঁজে বের করার। আপনি আমার শর্ত মানলেই মেয়েকে পাবেন। শর্তটা কি? তোমার কি লাগবে? টাকা? টাকা না, একটা হাতির বাচ্চা। তার মানে? একদিনের জন্য আপনি একটা হাতির বাচ্চা জোগাড় করে দেবেন, এ মাসের 12 তারিখে। হাতির বাচ্চা আমি কোথায় পাবো? আপনার মতো ক্ষমতাবান মানুষের পক্ষে হাতির বাচ্চা জোগাড় করা কোনো ব্যাপার না। হাতির বাচ্চাটা জোগাড় করুন। 12 তারিখ ভোরবেলা আমি আপনাকে একটা ঠিকানা দেব। ওই ঠিকানায় হাতির বাচ্চা নিয়ে চলে যাবেন। মেয়েকেও পেয়ে যাবেন। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। অতি দ্রুত এখন আমাকে চলে যেতে হবে। জুঁইর বাবা এখন থেকে হন্য হয়ে আমাকে খুঁজবেন। যদি পেয়ে যান তাহলে আর হাতির বাচ্চার ব্যবস্থা হবে না। আমাকে না পেলে তিনি অবশ্যই হাতির বাচ্চা জোগাড় করবেন। আমি মুসলিম মিয়ার সঙ্গে কয়েকদিন ধরে আছি। দুজনই পলাতক। মুসলিম পলাতক তার ভক্তদের কাছ থেকে, আমি পলাতক জুঁইর বাবার কাছ থেকে। পালিয়ে কেউ কেউ বস্তিবাসী হয়, আমরা দুজন হয়েছি পাইপবাসী। বিশাল এক পাইপে সংসার পেতেছি। পাইপের দুমাথা চটের পর্দায় ঢাকা। বাইরের জগৎ থেকে চটের পর্দায় আমরা বিচ্ছিন্ন। আমাদের সঙ্গে আরও পাইপ সংসার আছে। এখানকার ব্যবস্থা আধুনিক ফ্ল্যাট বাড়িগুলির মতো। এক ফ্ল্যাটের মানুষ যেমন অন্য ফ্ল্যাটে কি হচ্ছে খবর রাখে না, পাইপ জগতেও এক পাইপের সংসার জানে না অন্য পাইপে কি হচ্ছে। আমরা মোটামুটি সুখেই আছি। তবে মুসলিম মিয়া খুবই যন্ত্রণা করছে, সারাক্ষণ হতাশ। ভাইজান, আপনার কথা শুই না বৃষ্টির পানিতে ন্যাংটা হইয়া নাচলাম। এরপরই যে কি হইল ভাইজান, এখন মানুষের মনের কথা বুঝি। কে মনে মনে কি ভাবদাসে পরিষ্কার ধরতে পারি। এই যেমন ধরেন, আপনি এখন ভাবদাসেন একটা হাতির বাচ্চার কথা। সত্য বলতাছি কিনা বলেন তো ভাইজান? আমি বিস্মিত হয়ে বললাম, হ্যাঁ সত্য বলছো, হাতির বাচ্চার কথাই ভাবছি। তারপর ধরেন বেলি ফুলের গন্ধ, সারা শরীর দিয়া ভুর ভুর কইরা গন্ধ বাইর হয়। আজ সকালে একবার গায়ে মাখার সাবান দিয়ে গোসল দিছি, দুপুরে গোসল দিছি কাপড় ধোয়ার সাবান দিয়া, তারপরও গন্ধ যায় না। কি করি ভাইজান বলেন? কি করতে চাও? আগের মতো হইতে চাই, পীর ফকির হইতে চাই না, পাপ করতে ইচ্ছা করে। ইচ্ছা করলে পাপ করো। আমার যে অবস্থা ভাইজান, আর তো মনে হয় পাপ করতে পারবো না। পাপই যদি করতে না পারি, পৃথিবীতে বাইচ্চা লাভ কি? দুনিয়ার আসল মজা পাপে, পূর্ণির মজা নাই। কোনো একটা তারিকা আমাকে বলেন, যেন সব আগের মতো হয়। ফুলের গন্ধটা অসহ্য হয়েছে ভাইজান।
এর চেয়ে শৈলে গু মাইখা বইসে থাকা ভালো। এই যে দিন রাইত পাইপের মধ্যে লুকাইয়া থাকি, এইটা কি ভালো? চলো আজ রাতে বের হই, কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। আপনি যা বলবেন করব। গু খাইতে বললে বিসমিল্লা বলে কাঁচা গু খাবো, খালি আমারে আগের মতো বানায় দেন। আমি মুসলিম মিয়াকে নিয়ে বের হলাম। আজ 12 তারিখ, পাখির জন্মদিন। জন্মদিন হচ্ছে কি না খোঁজ নেওয়া দরকার। জুঁইর বাবাকে সকালবেলা পাখিদের বাসার ঠিকানা দিয়ে দিয়েছি। তিনি হাতির বাচ্চা নিয়ে সেখানে উপস্থিত হলেন কি না সেটাও জানা দরকার। পাখিদের বাড়ির কাছাকাছি এসে থমকে দাঁড়াতে হলো। বাড়ির সামনে বিরাট জটলা, অনেক লোকজন। ব্যাপার কি জিজ্ঞেস করতেই একজন হড়বড় করে বলল, এই বাড়িতে একটা হাতির বাচ্চা নিয়ে একজন গেছে। আমি বললাম, হাতির বাচ্চা? জি, হাতির বাচ্চা 1.5 টনি ট্রাকে করে এনেছে। বিষয়টা কি? বিষয় কি জানার জন্যই তো আমরা দাঁড়িয়ে আছি। পাখি মেয়েটির আনন্দ নিজের চোখে দেখতে ইচ্ছা করছে। ইচ্ছাকে প্রশ্রয় দিলাম না। মানুষের গভীর আনন্দ এবং গভীর বিষাদ কাছ থেকে দেখতে নেই। আমি মুসলিমের দিকে তাকিয়ে বললাম, মুসলিম, তোমার আধ্যাত্মিক ক্ষমতা কি বলে? পাখি মেয়েটির বাবা কি ফিরে এসেছে? মুসলিম সঙ্গে সঙ্গে বলল, জি ফিরেছেন, ওনার শরীর খারাপ, তবে ফিরেছেন। পুলিশ ওনারে ছাইরা দিছে। মুসলিমের কথা অবিশ্বাস করার কোনো কারণ নেই। তার গা দিয়ে বেলি ফুলের গন্ধ ছড়াচ্ছে, তীব্রভাবেই ছড়াচ্ছে। এই গন্ধের উৎস অনেক গভীরে। সাবান পানির ধোয়ায় এই গন্ধ যাবে না। আমি মুসলিম মিয়াকে নিয়ে হাঁটছি। মুসলিমের চোখে পানি। সে বিড়বিড় করে বলল, ভাইজান, আপনার পায়ে ধরি, আমারে বদলায় দেন। ফুলের গন্ধে আমি পিশাব করি, আপনি আমারে আগের মুসলিম বানায় দেন। হায় রে, এই ক্ষমতা যদি আমার থাকতো। সব ক্ষমতা নিয়ে একজন দূরে বসে আছেন। ভুল বললাম, দূরে না, কাছেই বসে আছেন। খুব বেশি কাছে বলেই তাকে দেখা যায় না। এটি ছিল একজন হিমু এবং কয়েকটি ঝিঝি পোকার অন্তিম পর্ব। গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকুন। নতুন বছরে অনেক অনেক বই পড়ুন।